আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানেন বলেছেন যে যদি হামাসের নেতৃত্ব আলোচনা টেবিলে ফিরে না আসে এবং ইসরায়েলের সঙ্গে আলোচনা না করে তবে তাদের একজনের পর একজন নেতাকে হত্যা করা হবে। ড্যানেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেওয়ার সময় এই মন্তব্য করেন। অথচ ড্যানেন যখন বক্তব্য দিচ্ছিলেন তখনও হামাস বিবৃতি দিয়ে জানায় যে তারা এখনও মধ্যস্থতাকারীদের সাথে আলাপ চালিয়ে যাচ্ছে যাতে আবারও বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করা যায় এবং গাজায় যুদ্ধবিরতি পুনরায় চালু করা সম্ভব হয়। বিস্তারিত থাকছে এবারের প্রতিবেদনে। গুড মর্নিং। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ডরোথি শেয়া দাবি করেছেন গাজায় চলমান যুদ্ধ এবং সংঘাত পুনরায় শুরুর জন্য হামাস দায়ী। গত বুধবার যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব হামাস গ্রহণ করলে একটি মৃত্যুও ঘটত না। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টস হামাসকে সতর্ক করে দিয়ে বলেছেন যে যদি জিম্মিদেরকে মুক্তি না দেয়া হয় তাহলে ইসরায়েলি সেনাবাহিনী গাজার কিছু অঞ্চল স্থায়ীভাবে দখল করে নিজেদের মানচিত্রে সংযুক্ত করে নেবে। ইসরায়েল কার্টস আরও জানান যে তার দেশ গাজা উপত্যকার সীমান্ত বরাবর প্রতিষ্ঠিত বাফার জোন সম্প্রসারিত করবে। তিনি জোর দিয়ে বলেন, হামাস যত বেশি জিম্মিদের মুক্তি দিতে অস্বীকার করবে তত বেশি ভূখণ্ড হারাবে, যা পরবর্তীতে ইসরায়েলের মানচিত্রে সংযুক্ত হবে। তিনি আরও বলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে অভিযান সম্প্রসারিত করতে, আরও এলাকা দখল করতে এবং তা স্থায়ীভাবে ধরে রাখতে এরই মধ্যে নির্দেশ দিয়েছি যাতে ইসরায়েলি জনগণ ও তাদের সৈন্যদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। যদিও আন্তর্জাতিক আইনের অধীনে দখলকৃত অঞ্চলের সংযুক্তি বা অ্যানেক্সেশন অবৈধ, তারপরও ইসরায়েল কার্টস এভাবেই দম্ভ ভরে এই ঘোষণা দেন। তার নির্দেশনার পর ইসরায়েলি সেনাবাহিনী ইতিমধ্যে গাজায় স্থল অভিযান শুরু করেছে। উত্তর গাজার বেইতলাহিয়া এবং দক্ষিণ গাজাকে আলাদা করা নেতজারিম করিডোরের ওপরও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। টানা তৃতীয় দিন ধরে গাজা জুড়ে বিমান হামলা চালানো হয়েছে। গাজায় যুদ্ধ পুনরায় শুরু হওয়ার পর মঙ্গলবার ভোর থেকে এখন পর্যন্ত ৯০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে ২০০-রও বেশি শিশু রয়েছে আর ১,০০০ জনের বেশি আহত হয়েছেন। ইসরায়েল ঘোষণা করেছে যে এখন থেকে আর দক্ষিণ গাজা থেকে উত্তরে আর কাউকে প্রবেশের অনুমতি দেবে না এবং উত্তর গাজার বাসিন্দাদের সালাহুদ্দিন সড়ক পরিহার করে উপকূলীয় সড়ক ব্যবহার করার নির্দেশ দিয়েছে। সর্বশেষ পদক্ষেপ হিসেবে ইসরায়েলি সেনাবাহিনীর আরবি ভাষার মুখপাত্র আভিখাই আদরি সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে বলেছেন যে উত্তর গাজার ভূমধ্যসাগরীয় উপকূলীবর্তী আল সালাতিন, আল কারামা এবং আল আওদা এলাকার বাসিন্দাদের অবিলম্বে তাদের বাড়িঘর ছেড়ে যেতে হবে। তিনি লিখেছেন, এটি বিমান হামলার আগের চূড়ান্ত এবং পূর্ব সতর্কতা। একই সাথে তিনি দাবি করেছেন যে এই অঞ্চলগুলো তারা গুড়িয়ে দেবেন, কারণ এই এলাকাগুলো থেকেই হামাস সম্প্রতি ইসরায়েলের অভ্যন্তরে রকেট হামলা করেছে। গাজা সিভিল ডিফেন্স কর্মকর্তাদের মতে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ৪৯,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আরও ১৪,০০০ জন নিখোঁজ রয়েছেন, যাদের মৃত বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের এই কর্মকাণ্ডগুলোকে জাতিসংঘের শীর্ষ সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলোর এরই মধ্যে গণহত্যা বলে আখ্যা দিয়েছে। ইসরায়েল এরই মধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে বা আইসিজেতে গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগে বিচারের সম্মুখীন রয়েছে। যদিও ইসরায়েলের কোনোটিতেই পাত্তা দেয় না তাদের ফিলিস্তিন নিধন কর্মসূচি বাস্তবায়নের বিষয়। অন্যদিকে ইসলামিক রেজিস্ট্যান্স মুভমেন্ট হামাসের প্রবাস শাখা প্রধান খালেদ মিশাল বলেছেন, ইসরায়েল একটি পূর্ব পরিকল্পিত এজেন্ডার অংশ হিসেবে গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করেছে। ইসরায়েলের এই যুদ্ধের মূল উদ্দেশ্য হল যুক্তরাষ্ট্রের সমর্থনে পুরো অঞ্চলে ইসরায়েলের আধিপত্য নিশ্চিত করা। গ্লোবাল কোয়ালিশন টু সাপোর্ট জেরুজালেম অ্যান্ড প্যালেস্টাইন আয়োজিত একটি জুম মিটিংয়ের এই মন্তব্য করেন তিনি। মিটিংয়ে গাজা ও অঞ্চলটির সাম্প্রতিক পরিস্থিতি এবং হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি পুনর্বহালের প্রচেষ্টা নিয়ে আলোচনা করা হয়। মিশাল বলেন, ইসরায়েল হামাসের ওপর চাপ সৃষ্টি করে গাজা থেকে বন্দীদের মুক্ত করানোর জন্য যুদ্ধ পুনরায় শুরু করার দাবি করলেও প্রকৃত সত্য এমনটা নয়, বরং ইসরায়েল নিজেকে আঞ্চলিক পরাশক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করতে এই হামলা শুরু করেছে।
মিশেল বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী মঙ্গলবার ভোরে হামাসের বেশ কয়েকজন কর্মকর্তা ও নেতা এবং তাদের পরিবারকে লক্ষ্যবস্তু করে হামলা চালায়, যার ফলে এই মানুষগুলো পুরো পরিবারসহ নিশ্চিহ্ন হয়ে গেছে। মিশাল আরও বলেন যে ইসরায়েল যুদ্ধবিরতি আলোচনার দ্বিতীয় ধাপ বিলম্বিত করতে চাইছে, যা প্রমাণ করে যে তারা শুধু তাদের বন্দীদের উদ্ধারের উপর গুরুত্ব দিচ্ছে, কিন্তু যুদ্ধ বন্ধ করতে তারা মোটেও আগ্রহী নয়। তাদের লক্ষ্য গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করা এবং এই অঞ্চলকে বসবাসের অযোগ্য বানিয়ে এখান থেকে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা। মিশাল উল্লেখ করেন যে ফিলিস্তিনি জনগণের প্রতি দায়বদ্ধতা ও রক্তপাত বন্ধ করার জন্য হামাস বাধ্য হয়ে আলোচনা অব্যাহত রেখেছে। মিশাল বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী শুরুতে যুদ্ধবিরতি চুক্তিতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, বিশেষ করে বন্দি বিনিময়ের বিষয়ে সম্মত হয়েছিল কিংবা কিছু ফিলিস্তিনি বন্দীকে ছেড়ে দিয়েছিল, কারণ তারা এমনটা করতে বাধ্য হয়েছিল। মানবিকতা বা নৈতিকতার কারণে নয়, বরং ইসরায়েলিরা নিয়মিতভাবে চুক্তি লঙ্ঘন করে, মানবিক সহায়তা প্রবেশের নীতি ভঙ্গ করে এবং গাজায় ত্রাণ ট্রাক, তাঁবু, ক্যারাভ্যান, চিকিৎসা সরঞ্জাম ও জ্বালানি প্রবেশে বাধা দিয়েছে। মার্কিন দূত স্টিভ উইটকপের প্রস্তাব অনুসারে যুদ্ধবিরতির প্রথম ধাপ 50 দিন বাড়ানোর পরিকল্পনার প্রত্যাখ্যানের বিষয়ে মিশেল বলেন, ইসরায়েলের এই প্রস্তাবের মাধ্যমে হামাসকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল যাতে তারা তাদের বন্দীদের ফেরত পায়, কিন্তু দ্বিতীয় ধাপের শর্তাবলী, বিশেষ করে দীর্ঘমেয়াদী শান্তি এবং দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের মতো শর্তগুলো উপেক্ষা করতে পারে। তিনি আরও বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী প্রতিরোধ বাহিনীগুলোর সঙ্গে গাজার ভবিষ্যৎ, এর প্রশাসন এবং অস্ত্রের বিষয়ে আলোচনা করতে চেয়েছিল, কিন্তু এরও আগে তারা জিম্মিদের মুক্ত করতে চেয়েছিল, কারণ এই জিম্মিদের দিয়েই প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলের সাথে দর কষাকষি করে। এদিকে তথ্যের বিকৃতি করে ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল যে হামাস বন্দি বিনিময় ও গাজা যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় অংশগ্রহণ বন্ধ করে দিয়েছে। হামাস এ দাবিও প্রত্যাখ্যান করেছে। এই বিবৃতিতে হামাস জানিয়েছে, আলোচনায় আমরা এখনও যুক্ত আছি এবং মধ্যস্থতাকারী ভাইদের সঙ্গে দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ চালিয়ে যাচ্ছি। হামাস আরও জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফের প্রস্তাবসহ অন্যান্য সব বিকল্প আলোচনায় রয়েছে, যাতে একটি বন্দি বিনিময় চুক্তি সম্ভব হয়, যুদ্ধ শেষ হয় এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনীর প্রত্যাহার নিশ্চিত করা যায়। অন্যদিকে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ গাজায় আরও গণহত্যা প্রতিরোধে হস্তক্ষেপ করার জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহ্বান জানিয়েছে। সংস্থাটি গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে তারা ইসরায়েলকে গাজায় ফিলিস্তিনি হাসপাতাল দখল করার সময় যুদ্ধ অপরাধ সংগঠনের অভিযোগ এনেছে। এক্সে পোস্ট করা এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, এই অপরাধগুলো গাজায় ফিলিস্তিনিদের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে। সংস্থাটি আরও যোগ করে, ইসরায়েলি বাহিনীর ব্যাপক বিমান হামলা ও নতুন স্থল অভিযানের হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক মহলকে সম্ভাব্য গণহত্যা রোধে এখন থেকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। সর্বশেষ শুক্রবার সকালেও ইসরায়েলি সেনাবাহিনী মধ্য গাজার তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ হাসপাতাল আক্রমণ ও ধ্বংস করেছে। এটি ছিল গাজার একমাত্র ক্যান্সার হাসপাতাল। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে যে তারা ইসরায়েলের হাতে তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতাল ধ্বংসের ঘটনাকে তীব্র নিন্দা জানায়। হাসপাতালটি তুরস্কের অর্থায়নে নির্মিত হয়েছিল এবং গাজার স্থানীয় কর্তৃপক্ষ এটি পরিচালনা করত। বিবৃতিতে আরও বলা হয়, গাজায় বেসামরিক নাগরিকদের স্বাস্থ্যসেবা প্রদানকারী একটি হাসপাতালকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসরায়েলের ধ্বংসাত্মক নীতির অংশ, যার উদ্দেশ্য গাজাকে বসবাসের অনুপযোগী করা এবং ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করা। একই সাথে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের অবৈধ হামলা ও রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর এবং কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, ফিলিস্তিনে চলমান গণহত্যার জন্য দায়ীদের, বিশেষ করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আন্তর্জাতিক আইনের আওতায় শীঘ্রই বা বিলম্বে অবশ্যই জবাবদিহির মুখোমুখি হতে হবে। তুর্কি ফিলিস্তিনি ফ্রেন্ডশিপ নামের এই হাসপাতালটি গাজার সালাউদ্দিন সড়কের কাছে নেতজারিম করিডোরে অবস্থিত ছিল। ইসরায়েলি বাহিনী তাদের পূর্ববর্তী সামরিক অভিযানের সময় এই হাসপাতালটিকে একটি কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করেছিল।
কিন্তু এবার তারা হাসপাতালটি পুরোপুরি ধ্বংস করে দেয়। এই ক্যান্সার হাসপাতালটি গাজার আটকে পড়া ক্যান্সার রোগীদের একমাত্র চিকিৎসা কেন্দ্র ছিল, যা 2017 সালে তুরস্কের $34 মিলিয়ন অনুদানে নির্মিত হয়েছিল। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।